This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো যাত্রী পরিষেবা শুরু হবে। আগামীকাল বিকেলে 3টে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর তারপরেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সরাসরি যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। মেট্রো দরজা তো আগামীকাল খুলে যাবে, কিন্তু ডেইলি শিডিউলটা কি থাকবে? মানে যারা অফিসে আসেন, এই সেক্টর 5-এ আসেন, তারা প্রথম মেট্রো কটা থেকে ধরতে পারবেন? সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সায়ন্ত, যে রুট নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে, যে রুট নিয়ে সবথেকে বেশি সংশয় তৈরি হয়েছিল, রাজ্যে এসে সেই রুটের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী এবং সেদিন থেকেই রুটটা খুলে দেওয়া হচ্ছে। একটু ডেইলি শিডিউল জানতে চাইবো, মানে সকালে কটার সময় প্রথম মেট্রো পাওয়া যাবে, রাতের সেক্টর 5 থেকে যাওয়ার মেট্রো একেবারে শেষে কটায় পাওয়া যাবে? একদমই শুভজিৎ, দেখো এটা দীর্ঘদিনের প্রতীক্ষার অপেক্ষা ছিল এবং সেই অপেক্ষার অবসান হলো। আগামীকাল প্রধানমন্ত্রীর হাত ধরে সেই অপেক্ষার অবসান হতে চলেছে, যেটা মূলত মেট্রো রেলের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো যে আগামীকাল উদ্বোধন হচ্ছে 3টি প্রজেক্টের, যার মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান আগামীকাল প্রধানমন্ত্রীর উদ্বোধন করে যাওয়ার পরই সন্ধ্যে 6:30 থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে যাত্রী পরিষেবার উদ্দেশ্যে খুলে দেওয়া হবে এবং সেটা প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত এই মেট্রো পরিষেবা খোলা থাকবে। অর্থাৎ আমি আরেকবার বলছি তোমাকে, সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত এই মেট্রো পরিষেবা চালু থাকবে এবং তারপর যেটা কবি সুভাষ থেকে বেলেঘাটা, এটা আগামীকাল উদ্বোধন হলেও যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে আগামী সোমবার থেকে এবং সেটি সকাল 8টা থেকে রাত 8:28 পর্যন্ত এই মেট্রো পরিষেবা সাধারণ মানুষের উদ্দেশ্যে খোলা থাকবে। আর নোয়াপাড়া থেকে জয়হিন্দ, সেটি আগামীকাল উদ্বোধন হলেও সোমবার থেকে যাত্রী পরিষেবা চালু হবে, সেটা সকাল 7:58 থেকে রাত 8:10 পর্যন্ত যাত্রী পরিষেবা চালু থাকবে। অর্থাৎ 3টি ক্ষেত্রেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো। এটা স্বাভাবিকভাবেই যারা সেক্টর 5-এ অফিস যাত্রী হোক বা যারা হাওড়া ময়দানের যাত্রী হোক, প্রত্যেকেই সুবিধা যেমন পাবেন, তেমনি এসপ্ল্যান্ডে এসে তারা মেট্রো চেঞ্জ করে উত্তর বা দক্ষিণ দিকে যাতায়াত করতে পারবেন। ধন্যবাদ সায়ন্ত। ভারত পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না, তবে নিরপেক্ষ দেশে পাকিস্তানের সঙ্গে খেলায় আপত্তি নেই জানিয়ে দিল ক্রীড়া মন্ত্রক। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের খেলার ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তবে প্রতিবেশী দেশের সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হবে না। সংবিধান সংশোধনী বিল, গতকাল থেকেই আমরা দেখেছিলাম বিরোধিতার সুর চড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। বিল সংক্রান্ত জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে নেই তৃণমূলের কোনো সাংসদ। কমিটিতে কে থাকবেন? রাজনৈতিক দলগুলোর থেকে সেই নাম জানতে চান লোকসভা স্পিকার এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো নাম জমা দেয়নি তৃণমূল কংগ্রেস। কেন, কি যুক্তি দিচ্ছে তারা? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, এই বিল সংবিধান সংশোধনী বিল এবং সংবিধান সংশোধনী বিলের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। অর্থাৎ শুধুমাত্র লোকসভা বা রাজ্যসভায় পাশ হলে পরে চলবে না, তার পাশাপাশি দেশের প্রত্যেকটা রাজ্যের মোট বিধানসভার সংখ্যার অর্ধেক বিধানসভায় এই বিলকে পাশ করাতে হবে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন যে এই বিল কোনো পরিস্থিতিতেই পাশ হবে না। আর তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে অকারণ সাংসদদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। তাদের একটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হবে, তারা কমিটির মিটিংয়ে যোগ দিতে তারা দিল্লিতে আসবেন, সেই কমিটি একটি রিপোর্ট পেশ করবে, কিন্তু আদতে সেই বিল কোনোদিনই পাশ হবে না। এই বিলের নীতিগত বিরোধিতা করেছে গতকাল তৃণমূল কংগ্রেস। সংসদের অভ্যন্তরে লোকসভায় আমরা দেখেছি তুমুল হইহট্টগোল হয়েছে, বিশেষত তৃণমূল সাংসদদের আক্রমণাত্মক চেহারা সবথেকে বেশি চোখে পড়েছে, যেখানে মহিলা সাংসদরা তারা হেনস্থার অভিযোগ পর্যন্ত করেছেন। কিন্তু এবারে যে বিষয়টি আমাদের নজরে এলো, যে প্রতিবাদের সম্পূর্ণ একটি অন্য পন্থা গ্রহণ করলো তৃণমূল কংগ্রেস। একটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ঘোষণা করা হয়েছে, স্পিকার সেটা ঘোষণা করেছেন এবং তারপরে প্রত্যেকটা রাজনৈতিক দলের সংসদীয় দলের নেতাদের কাছে নাম চাওয়া হয়েছিল যে কোন দল থেকে কোন সাংসদ তিনি এই কমিটিতে থাকবেন। তৃণমূল কংগ্রেস আজ বৃহস্পতিবার বিকেলে আমরা যখন কথা বলছি এখনো পর্যন্ত কোনো নাম তারা জমা দেয়নি। এদিকে সংসদে যখন আজকে হাউস সাইনাডাই করা হয় তখনই হাউসে এই তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই তালিকাতে তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদের নাম আপাতভাবে নেই। অর্থাৎ এটা প্রতিবাদের সম্পূর্ণ অন্যরকম একটি পন্থা, যেখানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতেও থাকতে চাইল না তৃণমূল কংগ্রেস। এবং গতকালও আমরা দেখেছি যে যখন জ্যোতির্ময়, দেখো গতকাল আমরা দেখেছিলাম যে তারা বিক্ষোভে সামিল
সামিল হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেলে কলকাতা থেকে প্রেস মিট করলেন, পুরো দলের যে বক্তব্য সেটা ক্লিয়ার করে দিলেন গোটা দেশের সামনে। এটা প্রতিবাদের একটা ভাষা, জেপিসিতে কেউ নেই, পাশাপাশি জেপিসিতে থেকে অপোজ করলেও তো সেটা প্রতিবাদের একটা ভাষা হতো নাকি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তার কারণ সংসদে দুটো রীতিতে প্রতিবাদ করা যায়। এক, সংসদীয় রীতিনীতিতে পার্টিসিপেট করে প্রতিবাদ করা যায়। গতকাল আমরা দেখেছি যে বিল পেশের বিরোধিতার সময় আরএসপির তরফ থেকে রাম প্রেমচন্দ্রন তিনি উঠে দাঁড়িয়ে বিরোধিতা করছেন, মনীষ তিওয়ারি তিনি উঠে দাঁড়িয়ে বিরোধিতা করেছেন। আমরা দেখেছি যে আসাউদ্দিন ওয়েসি তিনি উঠে দাঁড়িয়ে বিরোধিতা করেছেন এবং নিজের বিরোধিতা তিনি রেকর্ড করিয়েছেন। অর্থাৎ রেকর্ডে থাকবে যে এই রাজনৈতিক দলগুলো বিল পেশের বিরোধিতা করে কি বলেছে। তৃণমূল কংগ্রেস সেই সংসদীয় রীতিনীতিতে হাঁটেনি, তারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছে এবং বিল পাশের তীব্র বিরোধিতা করেছে। দুটো দিক, এক রেকর্ডে রাখা, দুই বিরোধিতার একটি অপটিক্স তৈরি করা যেটা সাধারণ মানুষের কাছে জনমত তৈরির জন্য ব্যবহার হবে। তৃণমূল কংগ্রেস সেই অপটিক্স তৈরির রাস্তায় হেঁটেছে এবং এই কমিটিতে না যাওয়াও কিন্তু সেই পন্থারই একটি পার্ট বলে রাজনৈতিক মহল ব্যাখ্যা করছে। অসংখ্য ধন্যবাদ তোমায়। অমিত শাহ বিল পেশের সময় মহিলা সাংসদরা আক্রান্ত, স্পিকারকে চিঠি দিয়ে লিখিত অভিযোগ মিতালি বাগের। আলাদা করে অভিযোগপত্র জমা দিয়েছেন শতাব্দী রায় এবং মহুয়া মৈত্র। তৃণমূল সূত্রে খবর, আবু তাহের এবং ইউসুফ পাঠানকেও ধাক্কা দেওয়া হয়েছে। এই ভিডিও হাতে পাওয়ার চেষ্টা করছে তৃণমূল।